হ্যালো ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের ক্লাস দেব রাইট ফ্রম আ ভার্ব থার্ড, মানে তৃতীয় ক্লাস। আজকে যে ক্লাসটি আমি এর আগে দুইটি ক্লাস অলরেডি দিয়েছি। তোমরা যারা মিস করেছো অবশ্যই ওই দুইটি ক্লাস দেখে নিবা, ঠিক আছে? তো দেখে নিলে তোমরা এই উপকৃত হবা। কিছু জিনিস যেগুলো মিস করেছো সেগুলো তোমরা অবশ্যই ওই দুইটি ক্লাসের মধ্যে দেখে নিবা। আর মূলত আমি 5টা ক্লাস দিতে চেয়েছি, তার মধ্যে আজকের ক্লাসটা সহ 3 নম্বর ক্লাস চলে যাচ্ছে। তো এরপরে আমি দুটি ক্লাস দেবো, অবশ্যই তোমরা দেখে নেবা, ঠিক আছে? আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এখন আমি রুলস গুলো নিয়ে কথা বলি, যে রুলস গুলোর মাধ্যমে তোমাদের সমাধান হয়ে যাবে রাইট ফ্রম আ ভার্ব। আমি একটা রুলস দিয়েছি, দেখো। সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেটস, রিমাইন্ড, বিকম ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, আমি এক্সাম্পল দিয়েছি, আই গট দ্য লেটার রাইটেন। আমি বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তার মানে এখানে ভার্ব রয়েছে রাইট। তো আমরা এই রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অ্যান্সার দেখো আমি দিয়েছি, আই গট দ্য লেটার রাইটেন। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেটস, রিমাইন্ড, বিকম ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। দেখো তোমরা এইভাবে বারবার রিপ্লে করবা যে সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেট, রিমাইন্ড, বিকম ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এগুলো রুলগুলো আসলে তোমাদের জানতে হবে, ঠিক আছে? জানলে হবে কি, তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমি এই জন্য যে মূলত যে রুলস থেকে পরীক্ষায় কমন আসে সেই রকম রুলস গুলো আমি তোমাদেরকে থিওরিক্যালি বোঝার চেষ্টা করতেছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। হোপফুলি এখন ইয়াং জেনারেশন ফোনে নিয়ে আর কি বেশি সময় কাটায়, তো এই জন্য আমি বলতেছি যারা মোবাইলে দেখো, এখান থেকে তোমরা কিছু শিখতে পারবে বা লার্নিং করতে পারবে, ঠিক আছে? তো সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেটস, রিমাইন্ড, বিকাম ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এক্সাম্পল আমি দিয়েছি, আই গট দ্য লেটার রাইট। আমি এই রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম আমি বসেছি রাইটেন। অ্যান্সার হয়ে গেল। এরপর আসি সেকেন্ড এক্সাম্পলে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কোনো বাক্য দ্বারা পজিটিভ অর্থ প্রকাশ পাইলে সেখানে এম, ইজ, আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কোনো বাক্যে দ্বারা মানে প্রেসিভ অর্থ প্রকাশ পাইলে এম, ইজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কোনো বাক্য দ্বারা পজিটিভ ভার্ব অর্থ প্রকাশ পাইলে এম, ইজ, আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি एग्जांपल দিয়েছি, দ্য বুকস অফ হায়ার এডুকেশনস রাইট ইন ইংলিশ। দেখো, দ্য বুকস অফ হায়ার এডুকেশনস রাইট ইন ইংলিশ, ঠিক আছে? তার অ্যান্সার আমরা করছি দ্য বুকস অফ হায়ার এডুকেশনস আর। দেখো, আমি প্রথমে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমাদের এম, ইজ, আর বসাতে হবে এবং ভার্ব ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইটেন এবং ভার্বের শেষে আমরা এম দিয়েছি, রাইট? ওকে। এরপর দেখো, বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি ইত্যাদি পরে মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়ার বসে। বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়ার বসে, রাইট? তো একটা নোট তোমাদেরকে দেই, বাক্যর শেষে বস্তুবাচক শব্দ থাকলে বা ব্র্যাকেটের মধ্যে মূল ভাব থাকলে ওয়ারও কি পাস্ট ফর্ম বসে। আবার দেখো,
বাক্যের শেষে বস্তুবাচক শব্দ থাকলে, বাক্যের শেষে বস্তুবাচক শব্দ থাকলে বা ব্র্যাকেট এর মধ্যে মূল ভাব থাকলে ওয়ার পাস্ট ফর্ম বসে। এটা হচ্ছে নোট। আর রুলটা হচ্ছে বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে মূল ভাবের পাস্ট ফর্ম বসে বা অথবা ওয়ার বসে। তাহলে আমাদের এখানে এক্সাম্পলে আছে আই উইশ। দেখো এখানে আমি উইশ এর কথা বলছি, বাক্যের মধ্যে যদি উইশ থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়ার বসে। তার মানে এখানে উইশ দেওয়া আছে বাক্যের মধ্যে, আই উইশ আই বি এ কিং। তাহলে যেহেতু এখানে উইশ দেওয়া আছে, তাহলে আমাদের ব্র্যাকেটে যে ভার্বটি রয়েছে এই ভার্বটিকে আমরা পরিবর্তন করে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং আমরা অ্যান্সারটি করে দিলাম, অ্যান্সারটি রাইট হয়ে গেল, তাই না? এখন দ্বিতীয় এক্সাম্পল তোমরা দেখো, আই উইশ আই সিং দ্য সং, আই উইশ আই সিং দ্য সং। তার মানে কি এখানেও উইশ রয়েছে, আমি যেহেতু উইশ দিয়ে দেখালাম তার মানে এই ভার্বটিকে পাস্ট করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম সিং, তাহলে আমাদের পাস্ট ফর্ম হচ্ছে সাং, আই উইশ আই সাং দা সং, আই উইশ আই সাং দা সং। তার মানে আমরা এটিকে পাস্ট ফর্মে রূপান্তরিত করলাম, বুঝেছো? এখন এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের তৃতীয় মানে স্ট্রাকচার, যাকে আমরা গঠন প্রণালী বলি, আমি সেটি দেখাচ্ছি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। কোন বাক্যের মধ্যে দুটি মূল ভাব থাকলে, অনেক বাক্য রয়েছে যেখানে দুইটি করে মূল ভাব থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? এটাই দেখালাম যে কোন বাক্যের মধ্যে দুটি মূল ভাব থাকলে এবং উদ্দেশ্য প্রকাশ করলে পরের মূল ভার্বের টু প্লাস প্রেজেন্ট ফর্ম মানে করতে হয়। পরের মূল ভার্বের টু প্লাস মানে প্রথম যে ভার্বটি থাকবে এই ভার্বের পরের যে ভার্বটি থাকবে সেই ভার্বটি টু প্লাস কি প্রেজেন্ট ফর্ম করতে হয়। তার মানে ওই ভার্বটির আগে তোমাদের টু বসাতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে ওই ভার্বটিকে প্রেজেন্ট ফর্ম করতে হবে, রাইট? তো আমরা এখন এক্সাম্পলে যাব। কিন্তু এখানে বলা আছে কিন্তু উদ্দেশ্য প্রকাশ না করলে পরের মূল ভার্বের আইএনজি যুক্ত কি ভার্বের ফর্ম মানে করতে হয়, রাইট? তো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি। দেখো আই ওয়েন্ট ঢাকা সি দা বয়। তার মানে কি এখানে কোনো কি উদ্দেশ্য আছে? অবশ্যই। আই ওয়েন্ট সে কি ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তাই না? যে বয় বালকটি। এখন এখানে বলা হচ্ছে আই ওয়েন্ট ঢাকা, আমি ঢাকা যেতে চাই, ঠিক আছে, তাই না? এখন দেখো এখানে আমরা বলেছি যে ভার্বের টু প্লাস প্রেজেন্ট ফর্ম, তার মানে কি এই সির প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি এবং অতিরিক্ত আমরা টু এখানে দিলাম, টু সি দা বয়। আই ওয়েন্ট ঢাকা টু সি দা বয়, আমি ঢাকা যাচ্ছি কি একটা বালক বা বয়কে ছেলেকে দেখার জন্য, তাই না? এখন দেখো আই স দা বয় গো ঢাকা, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বিহাজ করতেছে না, কোনো উদ্দেশ্য নাই। এই কারণে তোমাদেরকে বুঝতে হবে, আমরা অ্যান্সার করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবো, তাই না? আই স দা বয় গো ঢাকা, এখানে আমরা অ্যান্সার করব রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে যখন আমরা অ্যান্সার করব আই স দা বয় গুইং ঢাকা, খালি জাস্ট এখানে আইএনজি যোগ করে দেবো, কারণ এখানে উদ্দেশ্য নেই, এই কারণে আমরা আইএনজি যোগ করে দিচ্ছি। আর যদি উদ্দেশ্য থাকতো তাইলে বয় টু গো ঢাকা। ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো গুড, ইজি, হার্ড, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, অ্যানেক্সিয়াস
bring, strengths, be, likely, the first, the second, the third, the last, the only, the rest, the next ইত্যাদির পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এতক্ষণ আমরা প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করলাম। এবার আমরা এই যে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড গুলো তোমরা মুখস্থ করে রাখবা, এগুলো পরীক্ষাতে আসে, বুঝছো? এগুলো যদি দেখো বাক্যের মধ্যে তাহলে অবশ্যই তোমরা ভার্বের আগে যে ব্র্যাকেটের ভার্বটি থাকবে ওই ভার্বের আগে তোমাদেরকে টু বসাতে হবে এবং যে ভার্বটি ব্র্যাকেটে থাকবে সেই ভার্বটিকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। দেখো, ইট ইজ ডিফিকাল্ট, আমরা কিন্তু এখানে ডিফিকাল্ট লিখে দিয়েছি যে যদি কোনো বাক্যের মধ্যে ডিফিকাল্ট, গুড, ইজি, হার্ড, ডেঞ্জারাস, anxious, bring, strong, strengths, be, likely, the first, the second, the third, the last, the only, the rest, the next ইত্যাদির পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। তাহলে এখানে দেখো, ইট ইজ ডিফিকাল্ট লার্ন ইংলিশ, দেখো ইট ইজ ডিফিকাল্ট লার্ন ইংলিশ। ওকে, তো আমরা অ্যানসার কিভাবে করব? ইট ইজ ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ, আমি দেখো এখানে এক্সট্রাকচারে দিয়েছি টু প্লাস ভার্ব, তার মানে টু আমাদের বসাতে হবে এবং ওই ভার্বটির প্রেজেন্ট ফর্ম লার্ন আমাদেরকে এখানে বসাতে হবে। এরপর দেখো এক্সাম্পলে আমরা যাই, রহিম ইজ দ্য লাস্ট কাম, রহিম ইজ দ্য লাস্ট, দেখো আমি তোমাদেরকে বলেছি দ্য লাস্ট, দ্য লাস্ট এখানে রয়েছে। তো এখানে যেহেতু দ্য লাস্ট রয়েছে আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব সেই ভার্ব এই যে ব্র্যাকেটের মধ্যে অবশ্যই কাম রয়েছে, তো এই ভার্বের আগে আমাদের টু বসাতে হবে। তো আমরা এখানে টু বসাই দিয়েছি। দ্য রহিম, রহিম ইজ দ্য লাস্ট কাম, তার মানে কামটা হচ্ছে এখানে ভার্ব, ব্র্যাকেটের মধ্যে আমি ব্র্যাকেটে দিতে ভুলে গেছি। তো এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের আগে আমরা টু বসাইলাম এবং কি এই ভার্ব যে কাম রয়েছে এর প্রেজেন্ট ফর্ম আমরা করলাম, প্রেজেন্ট ফর্ম সেম কাম, রাইট? তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এই ক্লাসটি যদি সুন্দরভাবে তোমরা দেখো বা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা মানে এগুলোই কিন্তু কমন আসে আর কি, মানে কমন যেগুলো আসে আমি সেগুলো নিয়ে সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বেশি আলোচনা করার প্রয়োজন নেই। তারপর যে বেসিক্যালি ডিগ্রি পরীক্ষায় তোমাদের বোর্ড কোশ্চেন হিসেবে যেগুলো আসার সম্ভাবনা 100%, আমি সেগুলো তোমাদের আলোচনা করার চেষ্টা করি যাতে করে এখানে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যায় এবং তোমরা অবশ্যই এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে লিখতে পারো। কারণ তোমাদের এখানে ক্লাস করার মূল উদ্দেশ্য হচ্ছে কমন পড়া, অর্থাৎ তোমরা ফার্স্ট যে স্টেপ ডিগ্রি যারা তোমরা থার্ড ইয়ার পরীক্ষা দেবা ইংলিশে, ইংলিশটা যাতে তোমাদের ফ্লুয়েন্টলি ভালো একটা রেজাল্ট হয় বা পাস করে তোমরা নেক্সট ধাপে তোমরা উন্নীত হতে পারো। আমার টার্গেট হচ্ছে সেটা। আমার এখানে ক্লাস করে কোনো নোট বিক্রি আমি করি না, কোনো আমি টাকা নেই না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের উপকারের জন্য আমি ক্লাসগুলো দেই। জাস্ট তোমরা দেখে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এতটুকুই আমার কামনা। এবং অবশ্যই তোমাদের কমেন্টস করে জানাতে পারো, মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করবা। যাই হোক, চতুর্থ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।